আজ আমরা আমাদের জীবনের বিশাল বড় একটি জার্নি করতে চলেছি, কাশ্মীর ট্যুর। তবে কাশ্মীর যাওয়ার আগে আমরা যাব অমৃতসর ঘুরতে। অমৃতসরের স্বর্ণ মন্দির দেখে তবে আমরা কাশ্মীর ট্যুর শুরু করব। অমৃতসরে একদিনের জন্য আমরা স্টে করেছিলাম। কি কি দেখেছি, কোথায় কোথায় ঘুরেছি এবং কোথায় বা থেকেছি, সমস্ত ইনফরমেশন পাবেন আমাদের এই ভিডিওতে। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব শৈলীজ লাইফস্টাইল। আজ হলো 9 তারিখ, ষষ্ঠী। আজকে আমরা যাত্রা করব কাশ্মীরের উদ্দেশ্যে। তবে আমরা এবার জার্নি করছি একটু ঘুর পথে, কারণ আমরা কলকাতার ট্রেনে এসি পাইনি, তাই জন্য একটু উল্টো পথে যাচ্ছি। যেতে যেতে সমস্ত ইনফরমেশন দেবো, তাই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আছি হাওড়া মেট্রোতে। আপনাদেরকে বলেইছিলাম যে আমরা যাচ্ছি কাশ্মীর, তবে আমরা টিকিট পাইনি হাওড়া রেলওয়ে স্টেশন থেকে। কাশ্মীর যাওয়ার জন্য আমাদের গন্তব্য স্টেশন হলো অমৃতসর, তবে অমৃতসরের ট্রেনও আমরা পাইনি। আমরা এখন ধরবো হচ্ছে 12860 গীতাঞ্জলি এক্সপ্রেস, যা হাওড়া থেকে 1:50 নাগাদ ছাড়বে, দুপুর 1:50 নাগাদ আমাদেরকে নিয়ে যাবে টাটানগর। টাটানগরে আমাদের 1-1.5 ঘন্টার ওয়েটিং আছে। তারপর রাত 9টা নাগাদ টাটানগর থেকে আমাদের ট্রেন রয়েছে, সেই ট্রেনের ইনফরমেশনও দেবো। যেতে যেতে নিউ কমপ্লেক্সে দেবে ট্রেনটা। তো এখন আমরা নিউ কমপ্লেক্সের দিকে যাই, চলুন। এইমাত্র ট্রেনটা আমাদের ছাড়লো। আমরা এমনিতে আজকে লেট হয়ে গেছিলাম। হোপফুলি জার্নিটা ভালো হবে আর আপনারাও সঙ্গে থাকবেন। এই ট্রেনটা কিন্তু 1:50 নাগাদ ছাড়ার কথা ছিল, 1:52 নাগাদ ছেড়েছে, মানে ট্রেনটা 2 মিনিট লেটে ছেড়েছে। আমাদের ট্রেনটা কিন্তু হাওড়ার 21 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছিল, আর আমাদের বগি নাম্বার হচ্ছে S4। আমাদের সিট নাম্বার হচ্ছে 17, 18, 19। লোয়ার বার্থ, মিডিল বার্থ আর হচ্ছে আপার বার্থ। ভালো জায়গায় সিট করেছে, বাথরুমের সামনে না। শৈলী জানলার ধারে বসে আছে, প্রত্যেকবার জানলার ধারটা দখল করে বসে থাকে। টিকিটটা কাটার সময় ভেবেছিলাম অল্প কিছুক্ষণের জার্নি, 3 ঘন্টা মতো, তাই জন্য স্লিপারেই কাটি। কিন্তু কি ভুল করেছি, প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। ফাইনালি পৌঁছলাম টাটানগর। সময়ের থেকে প্রায় 1 ঘন্টার ওপর লেট। টাটানগর পৌঁছে আমরা এক্সিকিউটিভ লাউঞ্জে এসে বসেছি, কারণ বেশ 1-1.5 ঘন্টার ওয়েটিং রয়েছে। তো এক্সিকিউটিভ লাউঞ্জে কি হয়, সামান্য কিছু টাকার বিনিময়ে আপনারা ভালো ফেসিলিটি পাবেন। এসি হয় এক্সিকিউটিভ লাউঞ্জগুলো এবং এখানের ওয়াশরুমগুলোও বেশ পরিষ্কার হয়। টাটানগরের যে এক্সিকিউটিভ লাউঞ্জটা রয়েছে, এখানে পার হেড পার আওয়ার 25 টাকা করে চার্জ নিচ্ছে আর কি। আমরা যে ট্রেনে যাচ্ছি, ট্রেনের নাম্বার হচ্ছে 18103 জালিয়ানওয়ালাবাগ এক্সপ্রেস। এই ট্রেনটা টাটানগর থেকে ছেড়ে অমৃতসর পর্যন্ত যায়। টাটানগর থেকে ছাড়বে হচ্ছে 8:55 নাগাদ এবং পরের দিন মানে পরশু দিন এই ট্রেনটা আমাদেরকে অমৃতসর পৌঁছে দেবে সকাল 6:30 নাগাদ। এটা অফিসিয়াল টাইম। এবার লেট হতে পারে, আগে সাধারণত পৌঁছোয় না, লেটই হয়, কারণ অনেক দূরের জার্নি আর কি। আরও একটা কথা, যে জিনিসটা আমরা ট্রেন থেকে, মানে আমরা হাওড়া থেকে যে ট্রেনে করে টাটানগরে আসলাম, সেই ট্রেন থেকে নামার পর ফিল করলাম, প্রত্যেক স্টেশনেই হয় প্রচুর কুলি আসে, বলে লাগেজ তুলে দেবো নাকি, লাগেজ তুলে নেবো নাকি। বাট এখানের কুলিরা কিন্তু মিসগাইড করছে, বলছে এখানে শুধু সিঁড়ি দিয়েই উঠতে হবে, এসকেলেটার নেই এবং লিফটও নেই। বাট আমরা কিন্তু এসকেলেটার এবং লিফট দুটোরই ফেসিলিটি পেলাম, মানে এসকেলেটার করে উঠলাম আর লিফটে করে নামলাম। আমাদের হাওড়া থেকে যে ট্রেনটায় আমরা আসলাম, সেই ট্রেনটা 3 নম্বর প্ল্যাটফর্মে ঢুকিয়েছিল, আর আমরা এখন এক্সিকিউটিভ লাউঞ্জে বসে আছি 1 নম্বরে। 1 নম্বর থেকেই আমাদের নেক্সট ট্রেনটা রয়েছে। ফাইনালি ট্রেনে উঠলাম। এবার ব্যাপারটা হচ্ছে, আমাদের ছিল হচ্ছে ইকোনমি ক্লাসে, আমাদের টিকিটটা আপগ্রেড হয়ে 3 টায়ার এসিতে হয়ে গেছে, কিন্তু সিটগুলো একটুখানি হ্যাপাজেটলি পড়েছে, মানে সাইড আপার সাইড লোয়ার পড়েছে, আরেকটা তার পাশে মিডিলে পড়েছে। আমাদের এর আগে যে সিটগুলো ছিল সেগুলো, মানে যেগুলো প্রথমে টিকিট কাটার সময় অ্যালার্ট হয়েছিল, সেগুলো বেশ ভালো ছিল, লোয়ার আপার মিডিল পরপর ছিল, আমাদের সুবিধাই হতো। ঠিক আছে, ইটস ওকে। টাইম আপডেট 9টা 13। আর এই যে ট্রেন আমাদের এখন ছাড়লো
আমাদের ট্রেন কিন্তু ছাড়ার টাইম ছিল 8:55 নাগাদ, কিছুক্ষণের লেটে ছাড়লো। এখন দেখার বিষয় হচ্ছে কখন ট্রেনটা পৌঁছায়। এই ট্রেনে কিন্তু ওয়াশরুমের ফেসিলিটি আছে, এখানে ওয়াশ বেসিন আছে, তার উপরে আছে মিরর, এখানে ডাস্টবিন আছে। আচ্ছা, এখানে কিন্তু ওয়েস্টার্ন টয়লেট এবং ইন্ডিয়ান টয়লেটের দুটোরই ব্যবস্থা আছে। একদমই হচ্ছে বাজে জিনিস, সেটা হচ্ছে আবার আমাদের ওয়াশরুমের সামনে সিট পড়েছে। এই যে ঢুকেই এরকম ডান সাইডে সিট পড়েছে। এসি তাই বাঁচো আজ দরজাটা বন্ধ থাকে, বাট যখনই খোলা হচ্ছে তখনই একটা বিশ্রী স্মেল আসছে। এখন আমরা ডিনার করে নেব। আমার হাতের এগ বিরিয়ানি। শৈলী বললোই যে বিরিয়ানি হয়েছে, সত্যি আজকে স্পেশাল মেনু আর দারুণ রান্না করেছে। শুধু দুটো বেডশিট দিয়েছে। আজকে অনেকটা বড় জার্নি হয়ে গেছে। আজকের মতো সবাইকে গুড নাইট, আবার কালকে সকালে দেখা হচ্ছে। শুভ সকাল সবাইকে। অনেকটা দেরিতেই ঘুম ভেঙেছে। এখন সময় আপডেট হচ্ছে 10:13। অনেকগুলো স্টেশন পেরিয়ে গেছে। একটু আগে বারাণসী জাংশন পেরোলো, এখন আয়োধ্যা ক্যান্ট ঢুকবে একটু পরেই। বাড়ি থেকে বানিয়ে নিয়ে আসা আলু ভাজা আর লুচি দিয়ে আজকে আমাদের ব্রেকফাস্ট হবে। আর তার সাথে আছে হচ্ছে এই যে আচার। 13005 হাওড়া অমৃতসর মেলে করেও আপনারা অমৃতসর পৌঁছতে পারেন ডিরেক্টলি, যা হাওড়া থেকে সন্ধে 7:15 নাগাদ ছাড়ে এবং প্রায় 37 ঘন্টা 25 মিনিটের জার্নি কভার করে 3 নম্বর দিন সকাল 8:40 নাগাদ আপনাকে অমৃতসর জাংশনে পৌঁছে দেবে। আরও দুটো ট্রেন রয়েছে যা উইকলি চলে, তার ডিটেলস আমি স্ক্রিনে দিয়ে দিলাম। এই ট্রেনের স্লিপার ক্লাসের ভাড়া 735 টাকা করে জনপ্রতি এবং এসি 3 টায়ারের ভাড়া 1845 টাকা করে জনপ্রতি। আমাদের ট্রেনটা কিন্তু আয়োধ্যা ক্যান্টে ঢুকিয়ে দিল। 11:40 নাগাদ ঢোকানোর কথা ছিল, 11:50 বাজে। এখন 10 মিনিটের লেট। আয়োধ্যা ক্যান্ট থেকে আয়োধ্যা রাম মন্দিরের ডিস্টেন্স হচ্ছে মাত্র 11 কিলোমিটার। আপনারা চাইলে কিন্তু এখান থেকে নেমেও রাম মন্দিরে যেতে পারেন। এছাড়া নিয়ারেস্ট স্টেশন মানে আয়োধ্যা রাম মন্দিরের আয়োধ্যা ধাম, তো সেখান থেকে নেমে আয়োধ্যা রাম মন্দির বেশ অনেকটা সামনেই হয়। এই আয়োধ্যা ক্যান্টে মাত্র 5 মিনিটের হল্ট আছে। আমাদের ট্রেনটা অযোধ্যা ক্যান্ট পর্যন্ত 772 কিলোমিটার ক্রস করলো। টাটানগর থেকে অমৃতসর পর্যন্ত অ্যাপ্রক্সিমেটলি 1748 কিলোমিটার ক্রস করবে এই ট্রেনটা। টোটাল 7টা স্টেট এবং 27টা প্ল্যাটফর্ম কভার করবে এই ট্রেনটা। ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড, বিহার, ইউপি, উত্তরাখণ্ড, হরিয়ানা, পাঞ্জাব, এই 7টা স্টেট কভার করবে। অনেকেই হয় কি, যখন বেশ রাশ থাকে মানে প্রচণ্ড ভিড়ের সময় বা যখন লম্বা ছুটির মরশুম চলে তখন আমরা সিট পাই না, মানে টিকিট পাই না আর কি। তখন কিন্তু এইভাবে ঘুরপথে আমরা জার্নি করতেই পারি। এই ট্রেনটা কিন্তু বেনারস, অযোধ্যা ক্যান্ট এগুলোর ওপর দিয়ে আসলো। তো ফলে আপনারা বেনারস আসার জন্য যদি টিকিট না পান তাহলে এরকম ঘুরতি পথে আসতে পারেন। যদিও এটা ভীষণ হেক্টিক হয়ে যায়, তারপরেও আপনারা আসতে পারেন। তো এখন 2:41 বাজে আর আমাদের ট্রেন কিন্তু লখনৌতে ঢুকিয়ে দিল। ট্রেন 3টের সময় ঢোকানোর কথা ছিল এখানে, মোটামুটি 9 মিনিট আগে ট্রেন লখনৌতে এন্টার করিয়ে দিয়েছে। এখান থেকেই আমাদের আজকে লাঞ্চ তুলবো, মানে আমরা ক্যাটারিংয়ে অর্ডার করেছিলাম, লাঞ্চ এখনও এসে পৌঁছায়নি। আমি তো ট্রেনের বাইরে গিয়ে ডেলিভারি বয়ের জন্য ওয়েট করছিলাম, কখন খাবার দেবে। শৈলীকে অলরেডি খাবার দিয়ে চলে গেছে। এই হচ্ছে আমাদের লাঞ্চ। ভেজ চাউমিন অর্ডার করেছিলাম আর করেছিলাম হচ্ছে চিলি পনির। এই দুটোর দাম পড়েছে হচ্ছে 360 টাকা। এই ট্রেনে কিন্তু প্যান্ট্রি কার্ডেরও ব্যবস্থা আছে, আপনারা চাইলে প্যান্ট্রি কার্ডে অর্ডার করেও খেতে পারেন। তবে আমি বলবো ক্যাটারিংয়ের খাবার অনেক ভালো। এই ট্রেনের স্লিপার ক্লাসের ভাড়া 720 টাকা করে জনপ্রতি এবং এসি 3 টায়ারের ভাড়া 1915 টাকা করে জনপ্রতি। এছাড়াও এই ট্রেনে এসি ইকোনমি ক্লাস ও এসি 2 টায়ারের ব্যবস্থা আপনারা পেয়ে যাবেন। এই ট্রেনে এসি 3 টায়ারের 7টা কোচ রয়েছে, এসি ইকোনমি ক্লাসের 3টে কোচ রয়েছে, এসি 2 টায়ারেরও 3টে কোচ রয়েছে এবং স্লিপার ক্লাসের কোচ রয়েছে 4টে। এছাড়া আপনারা জেনারেল কোচও দুটো পেয়ে যাবেন। এসি 2 টায়ার এবং স্লিপার ক্লাসের মাঝখানে রয়েছে একটি প্যান্ট্রি কার। তো আমাদের ট্রেনটা এখন ঢোকালো বারেলি জংশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। এখানে মাত্র 2 মিনিটের হল্ট আছে। ট্রেনের চা খুব একটা ভালো লাগে না বলে রাহুল বারেলিতে ট্রেন এসে দাঁড়ানোর পর প্ল্যাটফর্মে নেমে চা নিয়ে এসছে। চা আর বিস্কিট দিয়ে এখন ইভিনিংটা আমরা গল্প করে কাটাবো। ডিনারের জন্য মুরাদাবাদ থেকে আমি একটা ভেজ প্যাটিস নিয়েছি আর রাহুল নিয়েছে একটা ভেজ স্যান্ডউইচ।
এই দিয়েই আমরা আজকে ডিনার করব। ঘড়ির কাঁটা বলছে এখন বাজে 9:40। বাড়িতে এই সময় ডিনার হয়ে গেলেও ঘুমানোর প্রস্তুতি আমরা নিই না, কারণ আমরা বেশ অনেকটা দেরিতে ঘুমোই। কিন্তু আজকে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, কারণ কালকে সকাল সকাল এই ট্রেনটা আমাদেরকে অমৃতসর পৌঁছে দেবে, মানে ওই 6:30 নাগাদ সকাল। যদি ট্রেনটা টাইমে চলে আর সব কিছু ঠিকঠাক থাকে তাহলে সকাল সকাল উঠতে হবে, তাই জন্য আগেই একটু ঘুমিয়ে পড়বো। ডিনার আমাদের হয়ে গেছে, আজকের মতো সবাইকে গুড নাইট, দেখা হবে কালকে আবার। গুড মর্নিং ফ্রেন্ডস, এখন সকাল 6:25 বাজে। ফাইনালি আমরা অমৃতসরের সামনে চলে এসেছি, আর কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেন অমৃতসরে ঢুকিয়ে দেবে। ট্রেনটা একদমই লেট না, মোটামুটি টাইমেই চলেই এসেছি মোটামুটি। তাই ভাবলাম আপনাদের সাথে একবার কথা বলে নিই। নিচে নেমেও কথা হবে, তবে আমি আর শৈলী খুবই এক্সাইটেড আমাদের এত বড় ট্যুরের জন্য। আমরা প্রথমে স্বর্ণ মন্দির দেখব, তারপরে কাশ্মীর দেখব, সমস্ত ভিডিও কিন্তু আস্তে আস্তে আসবেই। আরও অনেক জায়গা আছে, সেগুলো রিভিল করছি না, আস্তে আস্তে করব, পরের ভিডিওতে আপনারা দেখতেই পাবেন। এখন অমৃতসরে নামি, আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। ফাইনালি পৌঁছে গেছি আমরা অমৃতসর। ফাইনালি নেমে গেলাম অমৃতসর স্টেশনে। নির্ধারিত সময়ের আগে কিন্তু আমাদের অমৃতসর ঢুকিয়ে দিয়েছে। তো অমৃতসরের 6 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে, এখন ওভারব্রিজ দিয়ে ক্রস করতে হবে। তো চলুন। কিরে, কেমন এক্সাইটেড বল? বেশ ভালো, আর এখানে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। এই হচ্ছে একটা লাগেজ পড়ে আছে, সমস্ত লাগেজ ওপরে তুলে দিয়ে আসলাম। সিঁড়ি ভেঙে ওপরে উঠতে হবে। এক্সিটের দিকে দেখছি এসকেলেটরের ব্যবস্থা আছে, এটা একটা ভালো জিনিস। এই লাগেজপত্র নিয়ে এসকেলেটর ছাড়া নামা খুবই মুশকিল হয়ে যায়। স্টেশনের বাইরে চলে আসলাম, এখান থেকে অটো আছে, মানে অটো বুক করা আছে আগে থেকে। তো অটো ধরে আমরা যাব এখন হোটেলে। চলুন। আমরা কাশ্মীর ট্যুর প্ল্যান করেছিলাম ট্যুর পিকার্স নামক একটি ট্রাভেল এজেন্সির সঙ্গে। যদিও এই কাশ্মীর ট্যুরের সাথে অমৃতসর ট্যুর ওনারা করান না, তবু আমাদের স্পেশাল রিকোয়েস্টে এই ট্যুরটা ওনারা অ্যারেঞ্জ করেছিলেন। আপনারা সম্পূর্ণ প্যাকেজ নিলে এক্সট্রা করে ওনারা এটা আপনাদের জন্য অ্যারেঞ্জ করে দিতে পারে। সেক্ষেত্রে থাকা খাওয়া ঘোরা সবটাই ওনারাই অ্যারেঞ্জ করবেন। ওনারা আমাদেরকে যে হোটেল প্রোভাইড করেছিলেন অমৃতসরে, সেটা ভীষণই লাক্সুরিয়াস ছিল এবং খাওয়া দাওয়াও ভীষণ ভালো লেগেছিল আমাদের। এই ট্যুরের সম্বন্ধে সমস্ত খুঁটিনাটি তথ্য পেতে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন। ফাইনালি নেমে গেলাম আমাদের হোটেলের সামনে। আমরা যেদিন সকালবেলায় অমৃতসর পৌঁছই, সেদিন হোটেলে চেক ইন করার পর সারাদিন ঘোরাঘুরি করে ডিনার সেরে রাতে অমৃতসর স্টেশন থেকে ট্রেন ধরে জম্মুর উদ্দেশ্যে বেরিয়ে গিয়েছিলাম। তাই রাতে আমরা অমৃতসরে স্টে করিনি। আপনাদের হাতে সময় থাকলে আপনারা অমৃতসরে আরও একদিন স্টে করে অমৃতসরকে ভালোভাবে ঘুরে দেখতে পারেন। হোটেলের ভাড়া অ্যাপ্রক্সিমেটলি 1500 টাকা করে পড়ে। সিজন অনুযায়ী ভাড়া বাড়ে ও কমে। এছাড়া আপনারা চাইলে থাকা খাওয়া দিয়ে একসাথে প্যাকেজেও নিতে পারেন হোটেল। এখন দুপুর 11:30 মতো বাজে। আমরা এখন হোটেলের যে রিসেপশন সেখানে দাঁড়িয়ে আছি। এখান থেকে যাব হচ্ছে স্বর্ণ মন্দির দেখতে, গোল্ডেন টেম্পল। অমৃতসর ঘুরে দেখার জন্য গাড়িতে আমাদের খরচা পড়েছিল 2500 টাকা। তাতে আমাদের অনেকগুলি জায়গা দেখারই কন্ট্যাক্ট ছিল, তবে আমরা সময়ে কুলিয়ে উঠতে পারিনি, তাই দুটো জায়গায় মাত্র ঘুরে দেখেছি। স্বর্ণ মন্দিরে যাওয়ার পরে গাড়ি আমাদেরকে বেশ খানিকটা দূরে নামিয়ে দিয়েছিল। সেখান থেকে পায়ে হেঁটে স্বর্ণ মন্দির পর্যন্ত যেতে হয়েছিল আমাদেরকে। স্বর্ণ মন্দিরের ভেতরে মাথায় না ঢাকা দিয়ে না ঢুকতে দেয় না, ছেলেদের হোক বা মেয়েদের। তো আমি তো এই স্কার্ফ আনতে ভুলে গেছিলাম, মাও আনেনি ইনফ্যাক্ট, তাই এই বাইরে থেকেই কিনে নিলাম দুটো। এই স্কার্ফগুলোর দাম নিল, মানে পার পিস দাম নিল হচ্ছে 50 টাকা করে। স্বর্ণ মন্দিরের ঠিক পাশেই রয়েছে জালিয়ানওয়ালাবাগ। আপনাদের সময় থাকলে আপনারা জায়গাটা ঘুরে দেখতে পারেন। আমাদের দুর্ভাগ্য যে এই জায়গা আমরা ঘুরে দেখতে পারিনি। তো যেখানে নামিয়ে দিয়েছে সেখান থেকে বেশ খানিকটা ভেতরের দিকে হাঁটতে হবে, তো সেদিকেই যাচ্ছি। চলুন। মাথায় একটা রুমাল বেঁধে নিয়েছি, কারণ মানে কোনো কিছু না ঢাকা দিয়ে মন্দিরের ভেতরে ঢোকা যায় না। মন্দিরের আশেপাশে কিন্তু প্রচুর দোকানপাট দেখতে পাচ্ছি, জুতোর দোকান, টুকটাক খাবারের দোকান, বাহ লস্যির দোকান। পরে ট্রাই করতে হবে। রোদের প্রখর তাপ, প্রচণ্ড রোদের তাপ। আমরা ভিজিট করেছি হচ্ছে অক্টোবর মাসের সেকেন্ড উইকে। প্রচুর লোকজন দেখতে পাচ্ছি, আর প্রথমবার যেহেতু ভিজিট করছি একটা আলাদা রকমেরই অনুভূতি কাজ করছে, দারুণ লাগছে। এ দেখুন কত লোকজন, দেখুন। বাহ, টেম্পেলে ঢোকার আগে দেখুন বসার জায়গাও করা আছে।
ওয়াও, গোল্ডেন টেম্পলটা দেখা যাচ্ছে, দেখুন কি সুন্দর। দেখুন দুপাশে কিন্তু প্রচুর দোকানপাট আছে, মানে ছোটখাটো একটা মার্কেট বলতে পারেন। বাহ, ফুচকা শৈলী মনে এখনো দেখেনি, দেখলে এক্ষুনি এসে এখানে ঝাঁপিয়ে পড়বে। স্বর্ণ মন্দির ঢোকার আগেই এখানে দেখুন লঙ্গরে জল দেওয়া হচ্ছে, সমস্ত পুণ্যার্থীদের জল প্রোভাইড করছে। এটা বেশ ভালো লাগলো আমার, যদিও পাঞ্জাবে বিভিন্ন জায়গায় এই জিনিসটা দেখতে পাওয়া যায়। গোল্ডেন টেম্পলের গেটের সামনে দাঁড়িয়ে আছি। যে কোনো ভগবানের কাছে আসলে আমার তো ভীষণ ভালো লাগে, যে কোনো মন্দির টন্দিরে আসলে প্রচুর ভিড় হয়েছে। এরকম দুপুরবেলাতে রোদের এত তাপেও এত ভিড় আমরা এক্সপেক্ট করিনি। চলুন ভেতরে যাওয়া যাক। এখানে দেখুন জুতো রাখার জন্য অনেকগুলো কাউন্টার দেখতে পাচ্ছি, 1 2 3 4 করে কাউন্টার নাম্বার লেখা আছে। ইভেন এইখানে 8 9 10 নম্বর পর্যন্ত কাউন্টার দেখতে পাচ্ছি। অন্য সব গুরুদুয়ারার মতো এখানেও কিন্তু হাত ধোয়ার ব্যবস্থা রয়েছে। এখানে পা ধোয়ারও জায়গা আছে, পা ধুয়ে তারপরে মন্দিরের ভেতরে এন্টার করতে হবে। স্বর্ণ মন্দিরের গেটের সামনে দাঁড়িয়ে আছি, ভেতরে যাই, চলুন দর্শন করে আসি। জুতো কিন্তু আমরা রেখে এসেছি ফ্রি অফ কস্ট কাউন্টারে। কত নাম্বার কাউন্টারে জুতো রাখছেন সেই কাউন্টার নাম্বারটা শুধু মনে রাখবেন। স্বর্ণ মন্দির বা গোল্ডেন টেম্পল জীবনে স্বচোখে একবার দেখার ইচ্ছে ছিল, যা সম্পূর্ণ হলো। দূর থেকে দেখেই এত মনোমুগ্ধকর লাগছিল, কি আর বলবো। একটি সরোবরের মাঝখানে এই স্বর্ণ মন্দিরের গর্ভগৃহ অবস্থিত। তবে এখানে ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি একেবারে স্ট্রিক্টলি বারণ। আমরা স্পেশাল পারমিশন নিয়ে 2-1টা ফুটেজ নিয়েছি। যতটুকুনিতে তাদের কোনো অসুবিধা ছিল না, ঠিক ততটুকুনি। বাকিটা স্বচোখে দেখেছি এবং অনুভব করেছি। এক পরম তৃপ্তি এবং শান্তি অনুভব করেছি এই স্বর্ণ মন্দিরের ভেতরে গিয়ে। সারাক্ষণ হাজার হাজার মানুষের ভিড়, তারপরেও কি অসম্ভব শান্তি এখানে। সামনের এই জলাশয়ে মহিলাদের এবং পুরুষদের স্নান করার জন্য আলাদা আলাদা জায়গা করা রয়েছে এবং মন্দিরের ভেতরে মাথায় ঢাকা না দিয়ে প্রবেশ করা যায় না। হরমন্দির সাহেব নামেও এই মন্দিরটি পরিচিত। দর্শন করে এসে একটা জায়গায় বসলাম, এখান থেকে এই যে প্রসাদের সুজি দিল, আজকের বেস্ট খাবার। তবে মূল মন্দিরে প্রবেশ করার জন্য প্রচুর বড় লাইন পড়ে, তো আপনারা সময় নিয়ে মন্দিরের ভেতরে দর্শন করতে যাবেন। স্বর্ণ মন্দিরে টোটাল 4টে গেট রয়েছে। সমস্ত ধর্মের মানুষ এখানে দর্শন করতে পারেন। দিনের আলোর থেকে রাতে বেশি সুন্দর লাগে এই স্বর্ণ মন্দির, একেবারে চকচক করে। এই দর্শন করে বেরোলাম, বেশ বড় লাইন ছিল, আমরা আবার প্রসাদও খেলাম, সুজি, বেশ ভালো লাগলো। গোল্ডেন টেম্পল তাড়াতাড়ি ঘুরে আমরা চলে গেলাম ওয়াঘা বর্ডারের দিকে, যেখানে আছে ইন্ডিয়া পাকিস্তানের বর্ডার। এই জায়গাটা কিন্তু আপনারা একদমই মিস করবেন না। চলুন তাহলে যাওয়া যাক। ওয়াঘা বর্ডারে পৌঁছে গেছি। প্রচণ্ড বড় লাইন মেয়েদের, ছেলেদের লাইনটা কম। কোথাও তো ছেলেরা ফায়দা পাক, এখানে ছেলেদের লাইন অনেক কম। আমরা এই দিকটাতে দাঁড়িয়েছি, তো এখন দেখা যাক কখন ঢুকি। আমার পেছনে দেখতে পাচ্ছেন মেয়েদের লাইন, বিশাল বড় লাইন। তো ছেলেদের লাইন কোথায় আছে জানি না, আপাতত সামনের দিকে হাঁটছি। আর প্রচণ্ড রোদের তেজ, শৈলী আর মাকে লাইনে দাঁড় করিয়ে আমি সামনের দিকে যাচ্ছি। চলুন। এখানে যখন লাইন দেবেন না, তখন কিন্তু আপনারা টুপি, চশমা এগুলো কিন্তু ক্যারি করবেন। আমি তো চশমা এনেছি, টুপিটা আনিনি, প্রচণ্ড রোদ এখানে। ওয়াঘা বর্ডারের সামনে দোকানও দেখতে পাচ্ছি, এখানে কিন্তু চিপস, কোল্ড ড্রিঙ্কস, জল এই সমস্ত কিছুই পেয়ে যাবেন। আচ্ছা, এখানে টুকটাক স্ন্যাক্সেরও দোকান দেখতে পাচ্ছি, ফুচকা বিক্রি হচ্ছে। লাইন দিয়ে ভেতরে চলে এসেছি। শৈলী আর শৈলীর মা এখন আসতে পারেনি। বিশাল বড় লাইন পড়লেও কিন্তু বেশিক্ষণ দাঁড়াতে হলো না, চেকিং খুবই তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আর আমার কাছে ক্যামেরা আছে, মানে হচ্ছে গোপ্রো আছে, ডিএসএলআর আছে, কোনো কিছুই দেখলাম আটকালো না।
আমি একটা এক্সট্রা ব্যাটারি নিয়ে এসেছিলাম বলে ওটা চেক করলো, চেক করার পরে ছেড়ে দিল, মানে জিনিসটা কি দেখলো তারপরে ছেড়ে দিল। এখানে সামনে একটা স্টেডিয়াম আছে, মানে হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস, আপনারা যত তাড়াতাড়ি পৌঁছাতে পারবেন তত ভালো সিট নিতে পারবেন। তো আমাদের মনে হচ্ছে না সামনে সিট পাবো, দেখা যাক কোথায় সিট পাই। অনেকক্ষণ পর ছাড়া পেলাম সিকিউরিটি চেকিংয়ের পর। আমি লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এতটাই হাঁপিয়ে গেছিলাম যে একটা পপকর্ন কিনে হাফ শেষ করে দিলাম। কি মিথ্যে কথা বলে এতক্ষণ লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম বলে ওটা নাকি শৈলীকে গিফট করলো। আর রাহুল সেটা বিশ্বাসও করেছে। অমৃতসর মানে ভারতের দিকের ভিলেজটার নাম হচ্ছে আটারি ভিলেজ এবং পাকিস্তানের দিকে বর্ডার সংলগ্ন যে গ্রামটা রয়েছে তার নাম ওয়াগা ভিলেজ। তবে এই বর্ডারকে আমরা ওয়াগা বর্ডার নামেই চিনি। এই ওয়াগা বর্ডারের ফ্ল্যাগ সেরিমনি দেখার মতো, সবার কাছে এতদিন শুনেছিলাম, আজ নিজে চোখে দেখলাম এবং সেই দেখার সাক্ষী আপনাদেরকেও করে রাখতে চাই। স্টেডিয়ামের ভেতরে আমরা বসে গেছি, এখানে অ্যানাউন্সমেন্ট হচ্ছে। এর আগে তো গান বাজছিল, তো গানে তো আমরা বলতে পারি না কারণ কপিরাইট দেয়, তবে ভীষণ অন্যরকম পরিবেশ। এই ফিলিংটা এর আগে কোনোদিনও হয়নি, এরকম জায়গায় এর আগে কোনোদিনও আসিও নি। আমরা এই জিনিসটার জন্য মানে ভীষণ এক্সাইটেড। আমি এর আগে দেখেছি, আমার এক রিলেটিভ এসেছিল, সে ভিডিও করে নিয়ে গেছিল, সেটা দেখেছিলাম। তবে যে কোনো জিনিসই চাক্ষুষ দেখার একটা আলাদা অভিজ্ঞতা আজকে দেখবো এবং আপনাদের সাথেও শেয়ার করব। গ্যালারিতে প্রবেশ করতে করতেই বেশ কতগুলি দেশাত্মবোধক বলিউড সং কানে আসলো। আমরাও গানের সাথে গলা মেলালাম। এরপর গ্যালারিতে একটা জায়গা খুঁজে বসলাম। দেখলাম কিছু লোকাল স্কুলের স্টুডেন্টরা এসেছে। তারা ফ্ল্যাগ নিয়ে একটি দারুণ সুন্দর পারফরমেন্স করছে। তা দেখতে দেখতেই হঠাৎ দেখলাম এক জওয়ান বলে উঠলেন, গ্যালারিতে যে সমস্ত মহিলারা রয়েছে তারা যদি চায় বলিউড দেশাত্মবোধক গানে নাচতে পারে ওয়াগা বর্ডারের সামনে এসে। আমরা আর দেরি না করে ছুট লাগালাম সেই দিকেই। আমার সাথে আরও অনেক দর্শনার্থীও একইভাবে ছুট লাগালো। প্রায় 1 ঘন্টা মতো আমরা দারুণ সুন্দর নাচানাচি আনন্দ মজায় কাটালাম সময়টা। এরপর শুরু হলো আসল সেরিমনি। কেমন লাগছে বল, কেমন নাচানাচি করলি আর কেমন মজা করলি একটু বল। দারুণ দারুণ, এরকম জায়গায় এরকম ভাবে মজা করতে পারবো সত্যিই বুঝতে পারিনি। ইভেন পাকিস্তানের ওখানেও একটা কোনো অনুষ্ঠান হচ্ছে, সেটাও দেখা যাচ্ছে, কিন্তু আমাদের পুরো অ্যাটেনশন আমাদের ভারতে রয়েছে। মেরা ভারত মহান। তো এখন এখানে প্যারেড শুরু হবে, সেটারই অপেক্ষা করছি। भारतीय बेसत के जवान एवं पाकिस्तान रेंजर्स के जवान एक ही समय में चौधरी
সেরিমনিকে বলা হয়ে থাকে বিটিং রিট্রিট সেরিমনি। এই সেরিমনির একেবারে শেষ পর্যায়ে দু দেশের বর্ডারের গেট খুলে দেওয়া হয় এবং দু দেশের ফ্ল্যাগ একসাথে নামিয়ে নেওয়া হয়। সে এক দারুণ মুহূর্ত, আপনার গায়ে কাঁটা দিতে বাধ্য হবে। আমার এবং আমার মায়ের এই এত বড় 17 দিনের একটা লম্বা জার্নিতে এই দিনটা আমরা সবচেয়ে বেশি উপভোগ করেছি। ভীষণ ভালো লেগেছে, এত কাছ থেকে এত সুন্দর একটা জিনিস দেখতে পারবো, এত সুন্দর একটা অভিজ্ঞতা হবে তা সত্যি বুঝতে পারিনি। আমি সকলকেই রিকোয়েস্ট করব, জীবনে একবার হলেও এই সেরিমনি দেখুন। ফ্রি অফ কস্ট এন্ট্রি এই সেরিমনিতে। জাস্ট একটা অসাধারণ এক্সপিরিয়েন্স, মানে আপনারা অবশ্যই আসবেন, মানে আমার জীবনের সেরা এক্সপিরিয়েন্স। যারা এই ওয়াঘা বর্ডারের প্যারেডটা দেখতে আসবেন তারা অবশ্যই তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি লাইন দিন। আর এখানে কিন্তু ভিআইপিরও ব্যবস্থা আছে, মানে ভিআইপি সিটের, সেটা পারলে তো মানে সেটা যদি বুক করতে পারেন তাহলে তো খুবই ভালোভাবে প্যারেডটা উপভোগ করতে পারবেন। আর না হলেও একদম সাইডের দিকে বসার চেষ্টা করবেন, মানে যেখানে হচ্ছে বর্ডারের গেটগুলো আছে সেখানে বসতে পারলে সবচেয়ে ভালোভাবে দেখতে পারবেন। ওয়াঘা বর্ডার ঘুরে আমরা বেশ কিছুক্ষণ আগে, মানে আমরা না, আমি বেশ কিছুক্ষণ আগে স্বর্ণ মন্দিরের সামনে নেমে গেছি। শৈলী আর মা হোটেলে চলে গেছে। আমি আপনাদেরকে স্বর্ণ মন্দিরের রাতের ভিউটা দেখাবো বলে স্বর্ণ মন্দিরে আবার আসলাম। স্বর্ণ মন্দিরের রাতের রূপ নাকি দারুণ লাগে, অসাধারণ লাগে, সেটাই আপনাদেরকে দেখাবো। আর অনেকক্ষণ ধরে ইচ্ছা করছে এই পাঞ্জাবের লস্যি খাবো। পাঞ্জাবে আবার কবে আসা হবে তার ঠিক নেই, তার জন্য এখানকার লস্যি একবার তো বানতা হে, একবার তো ট্রাই করবোই। দুপুরবেলা আমরা যখন এসেছিলাম তখন বেশি কিন্তু ভিড় ছিল না বলবো না, কিন্তু এখন অতিরিক্ত ভিড়। বাপরে, অনেকটা আগে থেকেই ভিড় শুরু হয়ে গেছে দেখছি। আর স্বর্ণ মন্দিরের ভেতরে তো ফটোগ্রাফি ভিডিওগ্রাফি একদমই অ্যালাউ নেই। স্বর্ণ মন্দিরের বাইরেটা আপনাদের সাথে আগে দুপুরবেলা শেয়ার করেছি, এখনও শেয়ার করবো বাইরেটায়, তবে ভেতরে দেখাতে পারবো না। ভেতরটা দেখতে হলে আপনাদেরকে আসতে হবে। আর যারা স্বর্ণ মন্দির আগে থেকে দর্শন করে গেছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছিল। ওয়াও, জাস্ট বাইরের লুকটা দেখুন, পুরো অন্যরকম লাগছে। রাতের অন্ধকারে জলের ওপরে স্বর্ণ মন্দিরের প্রতিচ্ছবি দারুণ সুন্দর দেখতে লাগছিল, একদম জল করছে। দেখুন স্বর্ণ মন্দিরটা। এখানে যে লঙ্গরখানাটি রয়েছে তাতে সারা দিন রাত খাওয়ানো হয় বিনামূল্যে বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার দাবার। এখন যাব হচ্ছে লস্যি খেতে। শানে পাঞ্জাব পাগড়ি হাউস বলে এখানে একটা দোকান আছে, তার পাশেই লস্যির দোকান। এই যে লস্যি নিয়ে নিলাম, এক গ্লাস লস্যির দাম নিল হচ্ছে 60 টাকা। বেশ বড় মাপের একটা গ্লাসে দিয়েছে, টেস্ট করে দেখি। দারুণ। অমৃতসর ঘুরে আমরা রাতের ট্রেন ধরে চলে গিয়েছিলাম জম্বু থেকে বাই রোড আমরা গিয়েছিলাম পেহেলগাঁওয়ের ভিডিও আসছে খুব তাড়াতাড়ি, তাই সঙ্গে থাকুন। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।